একীভূত হবার পরও ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকবে দুর্বল ব্যাংক। মন্তব্য ডক্টর ফাহমিদার। অতীতে লুকিয়ে রাখা হতো প্রকৃত অবস্থা। আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায়তারা, বিশ্ববাজারের সাথে সমন্বয়ের তাগিদ, কৃত্রিম সংকট তৈরির কৌশল ব্যবসায়ীদের। অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। মেট্রো চেম্বারের সেমিনারে আমদানি রফতানি কার্যক্রম অটোমোশনের তাগিদ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। অতীতের সম্পদ বানানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাংকিং খাতকে। আইনের বাস্তবায়ন না থাকায় দুর্বল আর্থিক খাতে পরিণত হয়েছে। লুকিয়ে রাখা হয়েছে প্রকৃত অবস্থা, যা সম্পদ মূল্যায়নের মাধ্যমে এখন বেরিয়ে আসছে। একীভূত করার পরও এসব ব্যাংক ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকবে। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। পতিত আওয়ামী সরকার অর্থনীতিতে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। চরম সংকটে রয়েছে লুটপাটের শিকার শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক। তারল্য সহায়তা দিয়েও সংকট থেকে টেনে তোলা সম্ভব হয়নি, যে কারণে এসব ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা এখন প্রায় চূড়ান্ত। দুর্বল ব্যাংক একীভূতকরণে ব্যাংকিং খাতে কতটা শৃঙ্খলা ফিরবে তা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন বিতার্কিকরা। স্বেচ্ছায় মাননীয় স্পিকার একীভূতকরণ করেছেন, আপনার দেশে তাদেরকে প্রেসার দিয়ে আপনি একীভূতকরণ করছেন। আমাদের আগেও 2017 সালে ভারত এই কাজটা করে গেছে এবং তারা বর্তমানে সফল। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, পতিত আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। সরকারি মদদেই লুটপাট হয়েছে আর্থিক খাত। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ব্যাংক মালিকদের উদ্দেশ্যই ছিল অর্থ আত্মসাৎ এবং বিদেশে সম্পদ পাচার করা। বিগত সরকারের আমলে আর্থিক খাতে ছিল একটা মাফিয়া ইকোনমিক শাসন ছিল। ইসলামিক ব্যাংকের মতো অত্যন্ত একটা প্রথম শ্রেণীর সেই ব্যাংক সহ অনেকগুলি ব্যাংক লুটপাট হয়ে গিয়েছে এবং সেই লুটপাট করবার ক্ষেত্রে সেই মাফিয়া চক্র, সেই ব্যাংকের মালিকেরা শুধুমাত্র আর্থিক খাতের অনিয়ম বা দুর্নীতি ঋণ নেয়নি, তারা সেই অর্থকে ডলারের মাধ্যমে বিদেশে পাচার করে বাংলাদেশের আর্থিক খাতে রিজার্ভকে শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য অপচেষ্টা করেছিল, যেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, আইনের শাসন না থাকায় দুর্বল হয়েছে ব্যাংকিং খাত, বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। দুর্বল ব্যাংক একীভূতকরণে পরিশোধিত মূলধন এবং সম্পদের পরিমাণ বাড়বে। তারপরও এক্ষেত্রে ঝুঁকি আছে বলেও মন্তব্য করেন তিনি। ঋণ খেলাপি এক একটা ব্যাংকের 90% উপরে, কোনোটার 50-এর কাছাকাছি, তো মোট গড়ে হচ্ছে 79%। এই 79% যে ঋণ খেলাপি মন্ডলী ঋণ, এইটা কিভাবে আদায় করা হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি চিন্তার বিষয় এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জ একটা। বিতর্ক প্রতিযোগিতায় সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বিপক্ষ দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শুরু হয়েছে ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায়তারা। বিশ্ববাজারে দাম বেশি, তাই স্থানীয় বাজারেও সমন্বয়ের তাগিদ দিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি। তবে উৎপাদকদের প্রস্তাবিত দামে সম্মত হয়নি সরকার। লিটারে 10 টাকা বৃদ্ধির প্রস্তাব দেয়া হলেও 1 টাকা বাড়াতে রাজি হয় সরকার। দামের এই আলোচনার মধ্যেই বাজারে তৈরি হয়েছে সংকট। কৌশলে ঘাটতি তৈরি করে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম। ভোক্তার অপরিহার্য খাদ্যপণ্য ভোজ্য তেল। নানা ধরনের তেলের মধ্যে চাহিদায় তুঙ্গে সয়াবিন। সিংহভাগ আমদানি নির্ভরতার কারণে দেশে নানা সময়ে বাড়ে এই পণ্যের দাম। বিশ্ববাজারে হঠাৎ করেই সয়াবিনের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে শুরু হয়েছে দাম বৃদ্ধির তোড়জোড়। রাজধানীর পাইকারি এবং খুচরা বাজারে এরই মধ্যে পাল্টে গেছে দৃশ্যপট। তৈরি করা হয়েছে সয়াবিন তেলের ঘাটতি। উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছে শিগগিরই বাড়বে দাম। আমরা যারা সাধারণ মানুষ, আমরা তাদের হিসাবে তো আঙ্গ আর কম থাকার দরকার। কর্তৃপক্ষের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা বাজারটা একটু মনিটরিং করে
দাম যে কোনো মূল্য একটু স্থিতিশীল করার জন্য অনুরোধ থাকবে আর কি। প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রবণতা কেমন? তথ্য বলছে 3 মাস ধরে বিশ্ববাজারে ওঠানামা করছে সয়াবিন তেলের দাম। গেল মে মাসে প্রতি টন সয়াবিনের দাম ছিল $1180। জুলাই মাসে ওই দাম আরও বৃদ্ধি পায়, তবে আগস্টে কমতে থাকে দাম। এখন প্রতি টনের দাম $1250 আশেপাশে। পার লিটার 10 টাকা বাড়বে এরকম একটা ওরা আভাস দিয়ে গেছে, তাই মাল শর্টেজ নেই। সানফ্লাওয়ার যেমন যে 5 লিটার তেলগুলো 1850 ছিল, এগুলো এখন 2050। প্রতি লিটারে 10 টাকা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে উৎপাদক সমিতি। এখনও সেই প্রস্তাব আমলে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। তবে পাইকারি বাজারে তেলের ঘাটতি দেখা গেছে, খুচরা বাজারে এখনও প্রভাব পড়েনি। ডিলার এসে বলছে যে সামনে তেলের দাম বাড়বে, আর তেল এখনো একটু সংকট দেখা দিছে 1 লিটার তেলটা, আর 2 লিটার 5 লিটার মোটামুটি স্বাভাবিকভাবে আমরা পাচ্ছি। আর এমনি বলছে সামনে তেল কম আসতে পারে বা তেল একটা সংকট দেখা দিতে পারে। বলে নাই যে কবে থেকে হবে সিদ্ধান্ত, তা বলতে পারে নাই। বলছে যে তেলের রেট বাড়বে, এই কথা বলছে আর কি আমাদেরকে। বছরে দেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় 24 লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদন হয় চাহিদার 10 থেকে 20%। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নীতি সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার থাকা জরুরি। সকলের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। মেট্রো চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এনবিআর সংস্কার বিষয়ক সভায় এমন তাগিদ উঠে আসে। জানানো হয়, রাজস্ব সংস্কারের বিষয়টি কার্যত পরোক্ষ কর নীতিতে পরিণত হয়েছে। আলোচকরা বলেন, রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং। ব্যবসায়ীদের সাথে নিয়ে এটা বাস্তবায়ন করতে হবে। ট্যাক্স ও ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তি লাঘবের যথেষ্ট উদ্যোগ নেই। চেম্বার নেতারা অভিযোগ করেন, আমদানি ও রপ্তানি কার্যক্রমে বন্দরে হয়রানি বন্ধ করতে অটোমেশন কার্যক্রম চালু করা প্রয়োজন। এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, যে কোনো নীতি সংস্কার অন্তত 5 বছরের জন্য করা উচিত। বকেয়া পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। সকালে কারখানা সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দ্রুতই কারখানা চালুর জোর দাবি জানান। বলেন, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি দিতে হবে। গেল 25 সেপ্টেম্বর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় নাসা গ্রুপের 16টি পোশাক কারখানা। এতে বেকার হয়ে পড়েন প্রায় 27,000 শ্রমিক। 2 মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেবার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলে জোরদার করা হয় নিরাপত্তা। শ্রমিকদের সংগঠিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয় নাসা গ্রুপের সাবেক লাইন চিফ টিপু সুলতান সহ 7 জনকে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। 2 মাস থেকে আমরা বেতন পাই না, কিন্তু সরকার তো আমাদের কিছুই করতেছে না। এই সেপ্টেম্বরে বেতন দেওয়ার কথা হচ্ছে 30 তারিখ। আমরা এই বেতন আমরা চাইতেছি আরো দ্রুত। 2 মাস ধরে আমাদের ফ্যাক্টরিতে স্যালারি দেয় না, আর হচ্ছে আমাদের অফিস খুলে দেওয়া লাগবে। আর যদি ফ্যাক্টরি বন্ধ রাখে 26 ধারা নিয়ম অনুযায়ী আমাদেরকে সব দেনাপাওনা বুঝাই দেওয়া লাগবে। আজকে আমাদের ঘরে বাজার নাই, আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চলুক। আমরা এখানে 15,000 শ্রমিক এখন রাস্তায় নামছি, 15,000 শ্রমিক বেকার হয়ে গেছি। বাঙালিয়ানা এই শব্দটি শুনলে প্রথমেই মাথায় কি আসে? নিশ্চয়ই মাছ। কেননা মাছে ভাতে বাঙালি শুধু একটি প্রবাদ নয়, এই জাতির পরিচয়ও বটে। প্রতিদিনের খাবার থেকে শুরু করে উৎসব, বিদেশ বিভূতি থেকে গ্রামীণ হাট বাজার, ইতিহাস সংস্কৃতি থেকে সামাজিক বাস্তবতা, এই জনপদের সব কিছুতেই যেন রয়েছে মাছ। দিন শেষে বাঙালির যেন মন্ত্র একটি, ধরিব মৎস্য খাইব সুখে। 56,000 বর্গমাইলের এই মানচিত্রের একটা পরিচয় যদি হয় নদীমাতৃক বাংলাদেশ, তবে মুদ্রার উল্টো পিঠের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে জলজ প্রাণী মাছ। বদ্বীপের বুক চিরে বয়ে চলা মিঠা আর নোনা পানিতে শত প্রজাতির মাছ। আর মাছ মানেই মাছের রাজা। শুধু খাদ্য বা আমিষ হিসেবেই নয়, বাংলাদেশের মানুষের কাছে মাছ হয়ে উঠেছে আত্মপরিচয় আর স্বতন্ত্রতার প্রতীক। কিন্তু ভেতো বাঙালির মীন রাশির মিনিংটা ঠিক জলা বাংলার মতো সরল নেই, বরং কিছুটা ফিসি হয়ে সেটা সামাজিক অবস্থার পাতে মিলেমিশে একাকার। মুদ্রাস্ফীতির চাপে হোক কিংবা অদৃশ্য সূচকের ওঠানামা, মাছে ভাতে বাঙালির ইলিশের জন্য হাপিত্তেশ একচেটিয়া। যতই ভিনদেশি রেস্তোরাঁর ফিশ ফিঙ্গার মিলুক, পূজা পার্বণ থেকে পহেলা বৈশাখ, ইলিশ সবখানেই মাছের মেসি, যেন তার প্রতিদ্বন্দ্বিতা মেনে নেয়ার মতো নয়।
আমরা মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছ সকল শ্রেণীর মানুষের পছন্দ। ইলিশ মাছ পছন্দ, ইলিশ মাছ আপনার মনে করেন দামের লেগে কেউ খাইতে না। আমাদের বাসায় মেহমান আসলে আমরা ইলিশ খাওয়ানোর চেষ্টা করি। জল আর মাছের বদৌলতেই বাঙালি পেয়েছে অফুরন্ত প্রাণশক্তি। ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রকৃতির সাথে লড়াই করে সেই রীতিমতো কই মাছের প্রাণ। কৈবর্ত বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ হয়ে হালের জুলাই অভ্যুত্থান, বাস্তবতার কঠিন গ্যারাকলে পড়েও এই জাতি গভীর জলের মাছদের বুঝিয়ে দিয়েছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যত কিছুই হোক তার নিত্যদিনের পাতে মাছ চাই চাই। এখন দাম অনেক বেশি। বড় একটা ইলিশ মাছের দাম নর্মালি 4-5 হাজার টাকা দাম হয়ে যায়। 2 কেজি ইলিশ মাছের দাম 5 হাজার টাকার নিচে হয় না। মাছের দামটা যদি একটু কম হইতো তাহলে নিতেও পারতাম, খাইতেও পারতাম। প্রতিনিয়ত বাজারে বড় ইলিশ আমরা পাইতেছি না, আর যেগুলো পাই সেটা অনেক দাম। প্রবাদ প্রবচনে নিন্দাও কম জোটেনি মাছপ্রিয় বাঙালির ভাগ্যে। অনেক ক্ষেত্রেই মনোভাব ধরি মাছ না ছুঁই পানি, কিংবা মাছের মায়ের পুত্র শোকের মতো ব্যাপার স্যাপার। সুযোগ পেলেই চুনোপটির জম আর রাঘব বোয়ালের ভক্ত। এত কিছুর পরও জাল জলার হিসাব মেলে না মৎস্যজীবীদের। বর্ষা এবং শুষ্ক মৌসুমে সবসময়ই মাছ খুব সহজলভ্য একটা বিষয় ছিল। এই কারণেই আসলে বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে মাছ জড়িত। তবু পালা পার্বণ, উৎসব উদযাপন কিংবা প্রতিবেশীর সাথে ভোজ ভাগাভাগি বাঙালির সেতুবন্ধনের আরেক নাম দেশি মাছ। গুতুম, চাপিলা, বাতাসি, বাইম, চিতল থেকে রুই কাতলা, এই যাত্রা বুঝি শেষ হওয়ার নয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ পর্যায়ে জানাবো সাপ্তাহিক পুঁজিবাজারের খবর। টানা পতনের ধারায় পুঁজিবাজার। এই সপ্তাহে প্রধান সূচকের সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবারও সপ্তাহের ব্যবধানে সার্বিক লেনদেন কমেছে প্রায় 500,000 কোটি টাকারও বেশি। পতনের ধারায় ছিল সিএসইর সূচকও। প্রথমেই ডিএসইর খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 34 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,415 পয়েন্টে। কমেছে ডিএস30 এবং ডিএসইএস সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে। হাতবদল হয়েছে 2,918 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে হাতবদল হয়েছিল 3,505 কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 139টির, কমেছে 219টি কোম্পানির, আর অপরিবর্তিত ছিল মাত্র 37টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল সামিট এলায়েন্স পোর্ট। হাতবদল হয়েছে মোট 24 কোটি 27 লাখ টাকার শেয়ার। প্রায় 21 কোটি 74 লাখ টাকার বেশি শেয়ার হাতবদল করে দ্বিতীয় অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন। তৃতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন। প্রায় 17 ভাগ বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল জেকিউ বলপেন। দ্বিতীয় আছে জেনেক্স ইনফোসিস, আর তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স। প্রায় 20 ভাগ কমে দরপতনের তালিকার শীর্ষে ছিল বারাকা পাওয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল জাহিন্ট স্পিনিং, আর তৃতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে মূল সূচক সিএএসপিআই 1.62% কমে দাঁড়িয়েছে 15,088 পয়েন্টে। কমেছে সিএসসিএক্স এবং সিএসসি30 সূচকও। লেনদেন হওয়া 315টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 215টির, আর অপরিবর্তিত ছিল মাত্র 24টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ওরিয়ন ইনফিউশন। মোট 37 কোটি 29 লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে 5 কোটি 36 লাখ টাকার লেনদেন নিয়ে। পরের অবস্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আর তৃতীয় অবস্থানে ছিল ফাইন ফুডস। দর্শক, এবার জানাবো পরবর্তী খবর। উন্নয়নে অভিবাসীদের কাজে লাগাতে প্রাতিষ্ঠানিক কাঠামো চালু করতে চায় সরকার। এই লক্ষ্যে নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার দুপুরে এনআরবি বিনিয়োগ সম্মেলন করছে বিডা। নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলছেন, এর মধ্য দিয়ে আগামীর উন্নয়ন যাত্রায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন অভিবাসীরা। আর পররাষ্ট্র উপদেষ্টার প্রত্যাশা, এই ধরনের উদ্যোগ থেকে আগামীতে বড় অঙ্কের বিনিয়োগ পাবে নির্বাচিত সরকার। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। শনিবার নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেলে উদযাপন করা হচ্ছে এনআরবি কানেক্ট ডে। প্রায় 500 অনাবাসী বাংলাদেশির এই আয়োজনে কথা বলবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বছরে দেশে ও বিদেশে আলাদা বিনিয়োগ সম্মেলন করার পরিকল্পনা থেকেই নিউ ইয়র্কে এই আয়োজন করছে বিডা।
উদ্দেশ্য উন্নয়ন যাত্রায় অভিবাসীদের সম্পৃক্ততা বাড়ানো। নলেজ শেয়ারিং বলেন বা যে কোনো বা আমার মতো যারা এনআরবি ছিলেন কিন্তু বাংলাদেশে ফেরত গিয়ে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে চান সেটার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, এই সব জায়গা থেকে আমাদের মনে হয় যে বাংলাদেশ সরকারের সাথে এনআরবিদের যে বা ডায়াসপোরার যে এঙ্গেজমেন্টটা সেই এঙ্গেজমেন্টটাকে আরো জোরদার এবং একটা স্ট্রাকচারে নিয়ে আসা দরকার। তা আমরা সেই স্ট্রাকচারে নিয়ে আসা উপলক্ষে আসলে এনআরবি কানেক্টটা করছি। সরকার বলছে জুলাই অভ্যুত্থানের পর প্রবাসীরা সরকারের সাথে কাজ করতে চাইলেও সেটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। নির্বাচিত সরকার তা করলে সুফল পাবে বাংলাদেশ। একটা ইনভেস্টমেন্টের আগে কিন্তু ইনভেস্টররা অনেক কিছু দেখেন এবং প্রচুর সময় নেন। কাজেই আমরা যদি আশা করি যে আমরা এটা করবো আর কালকে তার আগে টাকা পয়সা নিয়ে হাজির হয়ে যাবেন, সেটা হবে না। অনেকেই যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু অপেক্ষা করতেছেন যে দেশের পরিস্থিতি কি দাঁড়ায় সেটার উপরে। যেহেতু আমরা এখন একটা নির্দ্বিধায় এখন বলতে পারি যে সরকার একটা ইলেকশনের দিকে এগোচ্ছে, কাজেই এটাকে পজিটিভলি নেবে সবাই। আমরা আশা করছি যে বড়সড় একটা কিছু ইনভেস্টমেন্টের দিকে হয়তো যাবে আগামীতে এটার ফলে। প্রধান উপদেষ্টার পাশাপাশি তার সফর সঙ্গীরাও অংশ নিচ্ছেন এই আয়োজনে। তাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করবো কি কি ক্ষেত্রে বাংলাদেশে ইনভেস্টমেন্টের সুযোগ আছে, কোন কোন ক্ষেত্রে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।